শারীরিক জটিলতা দেখা দেয়ায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলো করোনা আক্রান্ত বেগম জিয়াকে। অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। হেফাজতের 1 ডজনেরও বেশি নেতা পরিকল্পিতভাবে ওয়াজ মাহফিলে ছড়ান উগ্রবাদ, সহিংসতায় উৎসাহ দেওয়ার অভিযোগ। জঙ্গিবাদ সমর্থন করে না ইসলাম, বলছেন চিন্তাবিদরা। রেকর্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন, থাকবে আরও কয়েকদিন। বিভিন্ন স্থানে ডায়রিয়ার প্রকোপ থাকতে পারে মের প্রথম সপ্তাহ পর্যন্ত। ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের নতুন রেকর্ড। মৃত্যুপুরী দিল্লি, মহারাষ্ট্র। অক্সিজেন সংকট চরমে। যুক্তরাষ্ট্রে টিকা পেয়েছে 20 কোটি মানুষ। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ৭,২০৪ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, বেশ কয়েকটি শারীরিক পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে সাময়িকভাবে ভর্তি করানো হয়েছে। আজ পরীক্ষার ফলাফল আসার পরই তাকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার রাত 12টার দিকে। সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকদের পরামর্শেই ভর্তি করা হয়। ব্যক্তিগত চিকিৎসকরা জানান, রাত বেড়ে যাওয়ায় বেগম জিয়ার শারীরিক কিছু পরীক্ষা মঙ্গলবার করানো সম্ভব হয়নি। সেসব পরীক্ষা বুধবার সকালে করানো হবে বলে জানান তারা। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে হাসপাতালে থাকবেন না বাড়ি ফিরবেন খালেদা। আমাদের দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে কোভিডের সময় আমরা যে টেস্টগুলো করেছিলাম, বিশেষ করে ওনার সিটি স্ক্যান করেছিলাম, সেটার সাথে এখন টেস্ট করে আবার আমরা দেখতে চাচ্ছি কেমন আছে, এবং ওনাকে এখানে আমরা টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি এই কারণে যে আমাদের আরও কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। সেই টেস্টের রিপোর্ট রিভিউ করে আমরা আবার ওনাকে ইনশাআল্লাহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তারা এও জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ফুসফুসের সংক্রমণ নিয়ে কোনো জটিলতা নেই, স্থিতিশীল আছে শারীরিক অবস্থাও। উনি প্রায় আজকে 19 দিন হয়ে গেছে, ওনার খুব ভালো রিকভারি হয়েছে, ফুসফুস খুব সুন্দর ক্লিয়ার আছে। এদিকে হাসপাতালে ভর্তি শেষে বেরিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানান, বেগম জিয়া ভালো আছেন, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা? না, কোনো জটিলতা নাই। না, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেই জন্য উনি কয়েকদিনের জন্য ভর্তি হতে হবে। থ্যাংক ইউ। ভালো, খুবই ভালো। এর আগে রাত 9:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। গত 10ই এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো এভার কেয়ার হাসপাতালে পরীক্ষার জন্য আনা হয় বেগম জিয়াকে। প্রথমবার পরীক্ষা শেষে ফিরলেও এবার ভর্তি করানো হলো বিএনপি চেয়ারপারসনকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। করোনার টিকা পেতে কোনো দেশের কাছে নাকে খত দিয়ে বসে নেই বাংলাদেশ। করোনা ঠেকাতে রাশিয়া, আমেরিকা, চীন যে কোনো দেশ থেকেই টিকা আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আগামী 2 সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন হাতে আসবে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এদিকে জরুরি ভিত্তিতে চিকিৎসার সহায়তা পেতে চীনের উদ্যোগে 6 দেশের সঙ্গে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে বাংলাদেশ। শুরু থেকেই করোনা ভ্যাকসিনের জন্য বাংলাদেশ নির্ভরশীল ছিল প্রতিবেশী দেশ ভারতের উপর। গত নভেম্বরে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা আনতে ত্রিপক্ষীয় চুক্তি হয়। ভারত সরকারের 20 লাখ ডোজ উপহার সহ এখন পর্যন্ত 1 কোটি 3 লাখ ডোজ টিকা দেশে এসেছে। কিন্তু ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় বন্ধ হয়ে যায় সেই টিকা আসা। অনিশ্চয়তার মুখে পড়ে বাংলাদেশের করোনা টিকা প্রয়োগ। টিকা পেতে অন্য দেশগুলোর সঙ্গে শুরু হয় দেন দরবার। মঙ্গলবার দুপুরে চীনের আমন্ত্রণে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ বসে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে। 1.5 ঘন্টার বৈঠক শেষে বিকেলে রাজধানীর ইস্কাটনে পররাষ্ট্র ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব। এ সময় টিকা নিয়ে ভারতের অবস্থানে ক্ষোভ উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। বলেন, জরুরি ভিত্তিতে বিশ্বের যে কোনো দেশ থেকেই টিকা আনা হবে। আমরা কিন্তু কেউ জন্য খত দিয়ে রাখতেছি না, আমরা উই আর ইন্ডিপেন্ডেন্ট। আমরা আমেরিকার থেকে আনার চেষ্টা করতেছি। আমেরিকা নাকি অনেক সারপ্লাস অস্ট্রেলিয়ানকে আছে, 60 মিলিয়ন। আমরা ওইটার ওদের রিকোয়েস্ট করেছি।
আমরা যেখান থেকে পাই সেখান থেকে আনার চেষ্টা করি। নতুন ভ্যাকসিন পেতে 2 সপ্তাহ সময় লাগবে বলে জানান পররাষ্ট্র সচিব। এটা সবই রাশিয়া বলেন, তারপর চায়না বলেন বা আমেরিকান, যেটা এগুলো কাগজপত্র ঠিক করা বা এ করা, মানে অ্যাকচুয়াল মুভমেন্ট 2 সপ্তাহের আগে বোঝা সম্ভব। ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর সাউথ এশিয়া নামের নতুন প্ল্যাটফর্মে করোনা টিকা, অক্সিজেন সহ চিকিৎসা সহায়তার জন্য সংরক্ষণাগার যে কোনো সমুদ্র বন্দরের পাশে তৈরির প্রস্তাব রাখে বাংলাদেশ। সমুদ্রের ধারে কাছে হলে তাহলে মুভমেন্টের সুবিধা হবে, কিন্তু এক্স্যাক্টলি কোন লোকেশনটা হবে ওরা ঠিক করবে। কোভিডের পর দারিদ্র্য মোকাবেলায় প্রোভাইডি সেন্টার তৈরির বিষয়ে আলোচনা হয় বৈঠকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রুশ টিকা স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছে জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশি উৎপাদন করা হবে টিকা। আগামী মাসে 40 লাখ ডোজ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। দেশে অক্সিজেনের সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও 78 জন, শনাক্ত হয়েছেন 3000-এর বেশি। ভারত থেকে প্রাপ্য 3 কোটি ডোজ ভ্যাকসিনের মধ্যে মিলেছে মাত্র 70 লাখ। বাকি ডোজ পেতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বেশ কয়েকদিন থেকেই টিকার বিকল্প উৎসগুলোর সন্ধান শুরু করেছিল বাংলাদেশ। দফায় দফায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কমিটির পর্যালোচনার পর অবশেষে রাশিয়ার টিকা জরুরিভাবে প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের টিকা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি। পুঙ্খানুপুঙ্খভাবে এটি আসলে বিশ্লেষণ করা হয়েছে। এটি প্রায় 91% ইফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। গত কয়েকদিন ধরে করোনার টিকা, অক্সিজেন সহ নানা বিষয় গণমাধ্যমে উঠে এসেছে। এই বাস্তবতা নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের সকল মানুষকে টিকার আওতায় আনতে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা। চায়নার সাথে যোগাযোগ করেছি, রাশিয়ার সাথে যোগাযোগ করেছি এবং আমেরিকার সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ বেশ কিছু দূরে এগিয়েছে এবং আমরা মনে করি যে ওখান থেকেও আমরা কিছু ভ্যাকসিন হয়তো আগামীতে আনতে পারবো। অক্সিজেন নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়ে তিনি আরও জানান, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। বাংলাদেশে গ্যাস অক্সিজেনের অভাব নাই, তার প্রোডাকশন ক্যাপাসিটি অনেক। আমরা প্ল্যান করেছি যে আমাদের লোকাল যে অক্সিজেন, লিকুইড অক্সিজেন যারা তৈরি করে তাদের সমস্তটা আমরা নিয়ে আমাদের হাসপাতালগুলোতে দিব। এদিকে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজে অন্য কোনো কোম্পানির টিকা না নেয়ার সুপারিশ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম মহানগরীর হালি শহর, কোতোয়ালি, চাঁদগাঁও এলাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুহার সবচেয়ে বেশি। সংক্রমণের হার বেশি হওয়ায় মৃত্যুহারও বেশি বলছেন চিকিৎসকরা। আঞ্চলিক লকডাউন দেয়া ছাড়াই এই এলাকার সংক্রমণ কমানো সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ৩রা এপ্রিল। প্রথম ঢেউ শেষে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসে, কিন্তু গত 2 মাস ধরে প্রতিদিনই রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বন্দরনগরীতে। বেড়েছে মৃত্যুহারও। 26 এপ্রিল একদিনে সর্বোচ্চ 11 জন করোনায় মারা যায়। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত 497 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরীতে মারা গেছে 370 জন। নগরীর 41টি ওয়ার্ডের মধ্যে 3টি জনের মৃত্যুর হার সবচেয়ে বেশি। এর মধ্যে হালি শহরে 36 জন, কোতোয়ালিতে 34 জন ও চাঁদগাঁওয়ে 25 জনের মৃত্যু হয়। স্বভাবতই যেখানে সংক্রমণের হারটা বেশি থাকে সেখানে আসলে মৃত্যুর সংখ্যাটা বা সংক্রমণজনিত কমপ্লিকেশনগুলো বেশি হতে পারে। তরুণদের করোনায় আক্রান্তের হার বেশি হলেও বয়স্কদের মৃত্যু হার বেশি বলে জানালেন এই চিকিৎসক। 70, 65, 78, 72 এই বয়সগুলি, আপনাকে যদি একদম সঠিকভাবে বলি, এই বয়সগুলি কিন্তু মানুষ মারা যাচ্ছে বেশি, পুরুষ এবং মহিলা উভয়ই। যেখানে সংক্রমণ ও মৃত্যুহার বেশি সেখানে আঞ্চলিক লকডাউন দেওয়া ছাড়া করোনার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন সাচিপের সমন্বয়ক। অনেক বেশি সংক্রমণ আছে এবং তাদের মৃত্যুহার কোনোভাবে কমানো যাচ্ছে না, তাহলে এগুলো আঞ্চলিক লকডাউনের আওতায় নিয়ে এসে সেখানে ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ এই সংক্রমণ কিংবা মৃত্যুর হার কমানো যাবে না। জেলায় করোনা আক্রান্ত 48,887 জন রোগীর মধ্যে মহানগরীতেই 39,241 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ বন্ধ করতে গ্রুপ অব 20কেই মূল দায়িত্ব পালন করতে হবে। এছাড়া পরিবেশের বিরূপ পরিস্থিতি কাটিয়ে উঠতে প্যারিস জলবায়ু চুক্তির দ্রুত বাস্তবায়ন জরুরি বলেও জানান তিনি।
গতরাতে ফরেন পলিসি ভার্চুয়াল ক্লাইমেট সামিটে ভিডিও বার্তায় একথা জানান শেখ হাসিনা। এ সময় করোনা মহামারী থেকে রক্ষা পেতে সব দেশকেই একযোগে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। Every year 2% of my country's GDP is lost to extreme climate events. Actually, climate change is not boundary specific. If one country emits, every country is affected. So, every country would have to play its role. However, the rich countries, especially the G20 nations, should play the main role in halting the global emission. Strict implementation of the Paris Agreement is the only way to check global emission and thereby global warming. সাগরে জলদস্যুদের তৎপরতা ফের বাড়ায় জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গেল এক মাসে কক্সবাজার উপকূলে শতাধিক ট্রলারে লুটপাট চালিয়েছে দস্যুরা, একই সঙ্গে মারধরও করেছে জেলেদের। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। গেল 2018 ও 2019 সালে আত্মসমর্পণ করে কক্সবাজার উপকূলের 139 জন জলদস্যু। এরপর গেল 2 বছর কমে গিয়েছিল সাগরে দস্যুতার ঘটনা, কিন্তু ফের সাগরে নতুন করে শুরু হয়েছে দস্যুতা। প্রতিদিন কোনো না কোনো ট্রলারে লুটপাট ও নিরীহ জেলেদের মারধর করছে দস্যুরা। জলদস্যুর লেগে কি ঠিক মতো খেয়েও পাইতারি না, মাছ ধরতে পারি না। আমার পর্যন্ত দূরাইছে মানে গত 4 দিন আগে রাত্রে, অন্তত 1 ঘন্টা আমার দূরাইছে। জেলেদের ছদ্মবেশে সোনাদিয়া, কুতুবদিয়া ও মাতারবাড়ি দস্যুরা নতুন করে সাগরের দস্যুতা শুরু করেছে বলে জানালেন ট্রলার মালিকরা। মাঝে মাঝে তাদের আহত করতেছে, কলেস্টোরের ভিতরে ঢুকায় রাখতেছে। গত 1 মাসের মধ্যে প্রায় 100 মতো ট্রলার ডাকাতি হয়েছে। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, সাগরকে জলদস্যু মুক্ত করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সাঁড়াশি অভিযান প্রয়োজন। সর্বোপরি আবার ডাকাতি ধাপণ্ড শুরু হয়েছে। সরকারকে অনুরোধ করব যাতে কোস্টগার্ড নৌবাহিনীর মাধ্যমে সাগর থেকে ডাকাত মুক্ত করার জন্য। কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 6000-এর বেশি। সাগরে মাছ শিকার করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে বিকল ট্রলারে ভাসতে থাকা 30 রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তারা জলদস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। গতকাল টেকনাফের বাহারঝড়ার বড় রেল সৈকত থেকে ট্রলার সহ তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে 20 জন নারী, 5 জন পুরুষ ও 5 শিশু রয়েছে। কোস্টগার্ড জানায় 23 এপ্রিল মেরিন ড্রাইভ এলাকার ঘাট থেকে একটি ট্রলারে করে যাত্রা করে 30 রোহিঙ্গা। 25 এপ্রিল রাতে সাগরে তারা জলদস্যুর কবলে পড়ে। মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার পর তারা ট্রলারটির ইঞ্জিন বিকল করে দেয়। এরপর ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে। খবর পেয়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড। দালালের মাধ্যমে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে কোস্টগার্ড। এরা সবাই উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ভোরের সময় আরও থাকছে বিশেষ ফ্লাইটের টিকিটের চড়া দামে দিশেহারা মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। ভিসার মেয়াদ ফুরিয়ে আসায় বিপাকে অনেকে, দায়ী সিন্ডিকেট বলছেন যাত্রীরা। দেশের অন্যতম ধান উৎপাদনকারী নওগাঁর কৃষকেরা বর্তমান বাজার দরে খুশি। তবে মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দর বেশি হওয়ায় সরকারি গুদামে চাল দেয়া নিয়ে তারা সংশয়ে রয়েছেন। চলতি বাজার দরে উৎপাদনের খরচের তুলনায় লাভবান হবেন চাষি। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। বৈশাখের খরতাপ রোদে প্রান্তিক মাঠে ধান কেটে তোলায় ব্যস্ত চাষিরা। এবার অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক বালাই কম হওয়ায় ধানের ভালো ফলন হয়েছে। সোনালী ধান কাটা মারাই করে হাটে তুলছেন চাষিরা। তৃণমূল পর্যায় থেকে সরকারের ঘরে ধান ও চাল কিনতে সোমবার দর বেঁধে দেয়। ঘোষণার পরই ধানের দরে ইতিবাচক প্রভাব পড়েছে নওগাঁর প্রান্তিক হাটে। 3 দিন আগে 880 থেকে 900 টাকা মনের ধান 950 টাকায় কিনতে শুরু করেছেন মিলাররা। এই দরে খুশি কৃষকরা। গত বছর তো আমরা মনে করেন ধান প্রথমে 750, 60, 700 এরকমকে বেচা কেনা করা হয়েছে প্রথমে। এর তুলনায় এবছর একটু অনেক বেশি আছে। গত বছর থেকে এবছর ধানের দামও ভালো পাচ্ছি
এই বছর সচ্ছলভাবে আমরা চলতেও পারতেছি। মিল মালিক সমিতি বলছে বাজারের বাড়তি ধানের দরের কারণে এবারও সরকারের ঘরে চাল দেওয়া নিয়ে দোটানায় তারা। আমি যে লোকালি ধানগুলো করে ক্রাশিং করবো সেটা কিন্তু আমি সরকারের সঙ্গে রেট মিলাতে পারছি না। আমরা তো আসলে লাভের আশা দেখতে পাচ্ছি না। তো ধানের বাজার যদি একটু কম থাকে সেই ক্ষেত্রে আমরা সরকারকে হয়তো চাল দিতে পারবো। তাছাড়া এখন যে বাজার, এই বাজারে কিন্তু এই রেটে চাল দেওয়া কিন্তু আসলে সম্ভব হবে বলে মনে হয় না। গতবার যে 37 টাকা ছিল মার্কেটে কিন্তু 40 টাকা বাজার ছিল। এবার কিন্তু মার্কেট সরকার যে 40 টাকা রেট দিচ্ছে সেই ক্ষেত্রে মিলারদের 80% সম্ভাবনা আপনার গুদামে চাল মানে দিয়ে লাভ ব্যাপক কোনো কিছু হবে না। ধানের বর্তমান বাজার দরে উৎপাদন খরচের চেয়ে অন্তত কেজিতে 5 টাকা মুনাফা থাকবে বলে মনে করছে কৃষি বিভাগ। আমাদের ধান উৎপাদন করতে প্রায় 1 কেজিতে 21 থেকে 22 টাকা খরচ হয়। সেই হিসাবে কৃষক এখনো খুব লাভ পাচ্ছে। আমরা আশা করি এটা এবার কৃষক লাভবানই হবেন। চলতি মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমিতে অন্তত 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ঝিনাইদহে পুরোদমে চলছে বোরো ধান ঘরে তোলার উৎসব। ভোর থেকেই জেলার 6 উপজেলার মাঠে মাঠে ধান কাটছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি উৎপাদন হয়েছে 25 থেকে 30 মণ। বৃষ্টি না হওয়ায় অন্যবারের তুলনায় সেচ খরচ কিছুটা বেড়েছে। তবে এবার ধানের বাজার দর ভালো বলে জানান কৃষক। বর্তমান বাজার মূল্য অব্যাহত থাকলে উৎপাদন খরচ উঠিয়ে লাভবান হবেন বলে আশা তাদের। এ অবস্থায় বাজার মনিটরিংয়ের মাধ্যমে সরকারের সহযোগিতা চান প্রান্তিক চাষিরা। খুলনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বোরো ধান কাটা উৎসব। মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া বিলে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়। জেলা প্রশাসক ধান কাটা উদ্বোধন করেন। এ সময় কৃষি অধিদপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, জেলায় এবার 60,125 হেক্টর জমিতে বোরো আবাদ হয়। ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ হয়ে 104% বেশি ধান উৎপাদিত হয়েছে। চলমান দাবদাহ আর রমজানকে পুঁজি করে ভোক্তা ঠকানোর অসাধু তৎপরতা শুরু করেছেন তরমুজ ব্যবসায়ীরা। চাষিদের ক্ষেত আর আড়ত থেকে পিস হিসেবে কেনা তরমুজ বিক্রেতারা দেশব্যাপী সিন্ডিকেট করে কেজি দরে বেশি দামে বিক্রি করছেন। এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। নজরদারির অভাবে এমন হচ্ছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ক্যাবের। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। দেশের সর্বাধিক তরমুজ উৎপাদনের জেলা ভোলা। কৃষকদের উৎপাদিত হাজার হাজার মেট্রিক টন তরমুজ ব্যাপারীরা ক্ষেত থেকে ঠিকা ধরে পাইকারি কেনেন। কিন্তু পরবর্তীতে তরমুজ ভোলা শহর, ঢাকা, চট্টগ্রামের মোকাম ও স্থানীয় বাজারে পিস হিসাবে বিক্রি করা হচ্ছে। দেশব্যাপী প্রচণ্ড গরম আর চলমান রমজানকে পুঁজি করে চড়া দামে বিক্রির জন্যই সিন্ডিকেট করে কেজি হিসেবে বিক্রি করছেন। এতে অনেকটা অসহায় ক্রেতারা। তরমুজটা যেমন এখন কেজি হিসেবে কিনতে 300-400 টাকা, ঠিক কিনলে তরমুজটা 200-250-300 টাকা কিনতে পারতাম। রোজার মাসে দাম বাড়ে 30 টাকার কেজি নেয়, 70 টাকা, 80 টাকা, 100 টাকা। আগে তো এই একটা তরমুজ কিনা হইতো 100-150 টাকা, আর এই জায়গায় 600-700 টাকা কিনে। ক্রেতাদের মতো কৃষকেরও কেজি দরে বিক্রি নিয়ে অভিযোগ রয়েছে। আড়ত মালিকরা জানালেন, পিস হিসেবেই বিক্রি করেন তারা। আমরা ডাকে বিক্রি করি, যারা যে ডাকে বেশি পাবে সেই বিক্রি পাইবে। আমরা ভ্যাই ফেলে ভ্যাইয়ের জন্য বেশি, খেতে পাইলে খেয়েও বেশি এলেই। তবে কেজি দরে বিক্রির পক্ষে বিক্রেতাদের রয়েছে নানা অজুহাত। তরুণটা আমরা দামটা বাইরে গেছি গা, এই বাইরে যাওয়ার সাথে আমরা মনে করেন কোনো মাল পাইতে আছি না। কেজি হিসাবে কিনে আনছি, এখন বেশি দামে ব্যস্ত 80 টাকা কেজি। এ অবস্থায় ভোক্তারা প্রতারিত হচ্ছেন উল্লেখ করে মৌসুমী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্যাবের। এখানে ভোক্তারা চরমভাবে বঞ্চিত হচ্ছে। ক্যাবের পক্ষ থেকে আমার বিশেষ অনুরোধ যে আপনারা এই ব্যাপারে যাতে প্রশাসন যে কোনো এতে জনগণের পক্ষে, ভোক্তাদের পক্ষে কাজ করে। এবছর জেলায় 5,500 হেক্টর জমিতে প্রায় 3.5 লাখ মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছে। সময় সংবাদ, ভোলা। খরা আর গরম হাওয়ায় পটুয়াখালীতে নষ্ট হয়ে গেছে কোটি টাকার মুগ ডাল। এতে কৃষকের মাথায় হাত। এ অবস্থায় সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন তারা। এদিকে লকডাউনের এই পরিস্থিতিতে শ্রমিক সংকট থাকায় উৎপাদন কমার আশঙ্কা কৃষি বিভাগের। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দেশে মুগ ডালের চাহিদার শতকরা 60% পূরণ করে উপকূলীয় জেলা পটুয়াখালী। সময়, খরচ আর পরিশ্রম কম লাগায় মুগ ডাল চাষে দিন দিন আগ্রহী হচ্ছেন চাষিরা।
চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে মুগ ডাল চাষ করেন কৃষকরা। আশা ছিল এবারও মুগ ডালের বাম্পার ফলন হবে, কিন্তু মার্চ ও এপ্রিল মাস জুড়ে অবিরাম খরার কারণে কৃষকের সে স্বপ্ন রূপ নিয়েছে হতাশায়। বেশ কয়েক মাস ধরে বৃষ্টি না হওয়ায় এবং সেচ সুবিধা না পাওয়ায় খেতেই পুড়ে গেছে অধিকাংশ ফসল। এই বছর ডাইজে ব্যবসা বাণিজ্য লস, খাইয়ে পড়ে কিভাবে চলবো? যত পরিমাণ টাকা খরচা করছে কিছুই আমরা উঠাইয়ে নিতে পারবো না। রোদ্রের কারণে সব ডাল পুড়ে গেছে, পোকা লাগিয়ে সব খাইয়ে লাগছে। একদিকে লকডাউনে শ্রমিক সংকট, অন্যদিকে মুগ ডাল ক্ষেতের ক্ষতিতে এবার ফলন 30 থেকে 40% কম হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। আমরা আশা করেছিলাম 1,16,658 মেট্রিক টন ডাল আমরা এখান থেকে পাবো, কিন্তু এবছর মুগ ফসলের বাড়তি বিঘ্নিত হয়েছে, ফলে এবার ফলন একটু কম হবে। জেলায় এবার মুগ ডালের চাষ হয়েছে 97,215 হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 21,000 হেক্টর বেশি। সময় সংবাদ, পটুয়াখালী। শপিং মল সহ দোকানপাট খুলে দেয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে রাজধানীমুখী মানুষের ভিড় বেড়েছে। এ বিষয়ে জানাতে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, শ্রেয়া, আসলে এটা সকালকার অবস্থাটা যদি বলি তো পাটুরিয়া দৌলতদিয়া নোটে কিন্তু মানুষ আসছে, ঢাকামুখী হচ্ছে, তবে সকালের দিকটা সংখ্যাটা একটু কম রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তা বৃদ্ধি পাচ্ছে। আর এখনটা পাটুরিয়া দৌলতদিয়া নোটে এবং আরিচা কাজিরহাটের নোটে কিন্তু সবকটি ফেরিতে আসলে এটা নঙ্গর করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা আউট করে দেওয়া হচ্ছে এটা ঘাটের ভাষায়। সেক্ষেত্রে কিন্তু 6টার পর থেকেই আসলে এই কার্যক্রম চলছে। এটা ছোট ফেরিগুলো আসলে দিনের বেলা চলবে বলে আমারটাকে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এটা মানুষের ভিতরে যে এই যে জীবন এবং জীবিকার সন্ধানে যে মানুষ বের হচ্ছে, এটা কিন্তু একদম স্বাভাবিক অবস্থা। তো আমি যদি বলি যে আপনাকে যে এই মুহূর্তে যারা আসলে বের হচ্ছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে একটা দীর্ঘ সময় তারা কিন্তু এটা আসলে ঘরে বসেছিল। অনেকেই কিন্তু যখন বিধিনিষেধ ছিল তখন আবার ঢাকা থেকে বাড়ি গিয়েছিল এবং কর্মস্থলে তারাও কিন্তু একে একে ফিরতে শুরু করেছে, কারণ জীবিকার সন্ধানেই তারা যাচ্ছে। একদিকে হচ্ছে করোনাটা ভয়ও তাদের ভিতর রয়েছে। তবে এটা যদি ঘাট এলাকার কথা বলি, শ্রমিকদের কথা বলি, সেই শ্রমিকেরা কিন্তু আসলে স্বাস্থ্যবিধির কোনো নিয়ম নীতি মানছে না, অর্থাৎ তারা ইচ্ছামতো চলাফেরা করছে, মাস্ক ব্যবহার করছে না, স্বাস্থ্যবিধি পালন করছে না। আসলে যারা শ্রমিকরা কিন্তু আসলে যারা ট্রাকের শ্রমিক, ছোট বাইক রয়েছে, মোটর বাইক, সিএনজি, অটোরিকশা, যেগুলো অহরহ চলছে, আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে লকডাউনের যে নিয়ম নীতি তা কিন্তু ভেঙে গিয়েছে, এটা বলার কিছু থাকে না। সব জায়গায় সব কিছু চলছে, শুধু বাস চলছে না। তবে তো ওইটা যারা শ্রমিক রয়েছে, যারা সব জেলায় যাচ্ছে, ঘোরাফেরা করছে, তাদেরকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য যারা থাকার কথা তারাও নেই, আর তারাও কিন্তু মানছে না। কারণ হচ্ছে একটাই, তারা কিন্তু সংক্রামিত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। কারণ হচ্ছে তারা কিন্তু জেলা পেরিয়ে অন্যান্য জেলা সব জায়গায় কিন্তু তারা যাচ্ছে। তবে ঘাটের যারা সংশ্লিষ্ট রয়েছে, যেমন সারেং, সুগান, মাস্টার, এই যে যারা রয়েছে ঘাটের সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু আসলে উদাসীন, এবং কি যারা আসলে ঘাট এলাকায় পার হচ্ছে, ঢাকামুখী হচ্ছে, তারাও কিন্তু আসলে দেখছি যে দুদিন ধরে আসলে প্রত্যেকটা ফেরিতে কিছুক্ষণ পর থেকে 8টা 7টার পর থেকে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে কিন্তু তারা ফিরছে। এই যে সংক্রমণের যে বিষয়টা চলছে, দেশের অবস্থা যে প্রত্যেক দিন একদম একটু কমে আসছে, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে মৃতের সংখ্যা অনেক বেশি, 100 বেশি পর্যন্ত গিয়েছে। তবে সেই ক্ষেত্রে গতকাল 78 জন মৃত্যুবরণ করেছে। তারপরেও কিন্তু মানুষ আসলে তা উদাসীন। সেই ক্ষেত্রে তো একটি বিষয়টা আসলে খুবই স্মরণীয়, সেটা হচ্ছে
মানুষকে বাধ্য করার জন্য যারা আসলে চেকপোস্ট অথবা একটা মহাসড়কে তৎপরতা পুলিশের প্রশাসনের এগুলো কিন্তু লেশ মাত্র নেই। কারণ হচ্ছে যার জন্যে কিন্তু মানুষ যেখানে সেখানে যাচ্ছে, কারণ ছাড়া অকারণেও তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছে এবং ইচ্ছা মতোই তারা আসছে। তবে নৌপথ বেশিরভাগ নৌপথ বন্ধ থাকার কারণে কিন্তু আসলে এইটা বরিশাল থেকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এটা পাটুরিয়া দৌলতদিয়াকে এটা আসলে নৌপথটাকে সবচাইতে যাত্রীরা বেশি বেছে নিচ্ছে। তো আসলে যদি আমি বলি যে সেই ক্ষেত্রে নৌপথ কিন্তু আসলে সংরক্ষণ বা নিয়ন্ত্রণ করাটা দরকার হয়ে দাঁড়িয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছে। পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 20টি ফেরি রয়েছে। সেক্ষেত্রে 6টার পর থেকে অর্থাৎ 6টার পর থেকে যে ছোটো ফেরিগুলো রয়েছে সেই ছোট ফেরি 3 বা 4টি ফেরি চালানো হতে পারে বলে আমাকে ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছে। এই ছিল শ্রেয়া আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া ঘাট থেকে ঢাকামুখী যানবাহন ও যাত্রীদের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। 7 বছরের মধ্যে রেকর্ড দাবদাহের কবলে দেশ। এই অবস্থায় বিপর্যস্ত জনজীবন। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। আবহাওয়া অফিস বলছে তীব্র দাবদাহ চলবে মের প্রথম সপ্তাহ পর্যন্ত। এদিকে হিট স্ট্রোকের আশঙ্কার কথা জানিয়ে জনসাধারণকে যথাসম্ভব ঘরে থাকা ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মার্জে মোমোর রিপোর্ট। সকাল থেকেই বইছে গরম হাওয়া, রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপদাহ। প্রকৃতি আর প্রাণীকুল সবই অতিষ্ঠ যেন খরতাপে। এরই সাথে থার্মোমিটারের পারদ চড়তে চড়তে তাপপ্রবাহে সাম্প্রতিক কালের সবচেয়ে উষ্ণ সময় পার করছে দেশ। মঙ্গলবার রাজশাহীতে 41.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা 2014 সালের পর দেশের সর্বোচ্চ। এদিন তিলোত্তমা নগরী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস, যা গত 5 দশকের মধ্যে সর্বোচ্চ। নাভিশ্বাস ওঠা এই গরমে সবচেয়ে কষ্টে কৃষি ও শ্রমজীবী মানুষ। এবার সবচেয়ে গরম এবং খরানটা অতিরিক্ত। শরীর দুর্বল হয়ে যায় রোদের মধ্যে কাজ করলে, মাথা রোদে চক্কর মারে। এত গরম থাকুন যায় না, চকের মাঝখানে ঘাস ঘুষ সব পুড়ে যায় মানুষের খেতে। অত্যন্ত গরম, এর জ্বলন্ত আগুনই পুরানো মতন পুড়াচ্ছি। এই রোদের মধ্যে মাথা ঘুরে যাচ্ছে এবং পায়ে হেঁটে অনেক সমস্যা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন ঢাকা, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। চট্টগ্রাম, রংপুর, সিলেট, বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ, যা অব্যাহত থাকবে আরও কিছুদিন। ডাউনওয়ার্ড লং ওয়েভ রেডিয়েশন ডিএলআর, এটা এখন পরিমাণটা অনেক বেশি অন্য সময়ের চাইতে, যেহেতু আপনার আপার এয়ারে কোনো অবস্টাকল পাচ্ছে না, সরাসরি চলে আসতেছে। সারফেস যেহেতু অনেক ড্রাই, যার ফলে আপনার ওইভাবে তাপ অ্যাবজর্ব করতে পারতেছে না। এদিকে গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। ঘটছে হিট স্ট্রোকের মতো ঘটনাও। শুধু ডায়রিয়া নয়, গরমের কিন্তু একটা সবচেয়ে ভীতি হলো হিট স্ট্রোক। এই সময় কিন্তু যে কেউ হিট স্ট্রোকে অজ্ঞান হয়ে যেতে পারে। যতটুকু সম্ভব ঠান্ডা জায়গাতে থাকা, প্রচুর পরিমাণে তরল এবং পানি খাওয়া। আগামী কয়েকদিনেও তাপদাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টির দেখা পেতে দেশবাসীকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্তের হার বেড়েই চলেছে। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে প্রায় 10,000 মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতালের সামনে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, ধন্যবাদ। পটুয়াখালীতে দিন দিন ডায়রিয়া আক্রান্ত হার বেড়েই চলেছে। পটুয়াখালীতে এ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়েছে 9,796 জন। পটুয়াখালীতে 250 শয্যা হসপিটাল রয়েছে। এই 250 হসপিটালে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 40 জন। এছাড়া আজকে পর্যন্ত চিকিৎসা নিয়েছেন প্রায় 91 জন ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। পটুয়াখালীতে এ পর্যন্ত 4 জন ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছে। আমি এ বিষয়ে ডায়রিয়া আক্রান্ত
রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা আমাকে জানিয়েছেন, তারা বেশিরভাগই রোগী হয়েছে পটুয়াখালী, পায়রা এবং বিষখালী নদীর দুই পারে সাধারণ মানুষ। এরা এই নদীর পানি অতিরিক্ত লবণ হওয়ায় অনেকদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে অতিরিক্ত লবণ পানি হয়ে গেছে নদীতে। এর কারণে এই পানি তারা বিভিন্ন সংসারে এবং বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে, যার কারণে ডায়রিয়া আক্রান্ত হার দিন দিন বেড়েই চলেছে। এদিকে পটুয়াখালীতে অনেক কিছুদিন আগে ডায়রিয়া স্যালাইনের সংকট ছিল, কিন্তু এখন বর্তমান নাই। এ বিষয়ে আমি পটুয়াখালী সিভিল সার্জন মহোদয় জনাব জাহাঙ্গীর আলম শিবনের সাথে কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টা নিশ্চিত করেছে, পটুয়াখালীতে পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইন এবং কলেরা স্যালাইন রয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠন থেকে এবং যারা বড় বড় ব্যবসায়ী আছে এবং যারা শিল্পপতি আছে, তারা এগিয়ে আসছে পটুয়াখালী ডায়রিয়া আক্রান্ত সাধারণ মানুষের মানুষের কাছে। এছাড়া পটুয়াখালী লেবুখালী যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট রয়েছে, এই ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সদস্যরা এই ডায়রিয়া আক্রান্ত পটুয়াখালী 4টি উপজেলায় খাবার স্যালাইন সহ কলেরা স্যালাইন এবং বিভিন্ন ওষুধ সরঞ্জাম, খাবার পানি সহ তারা সরবরাহ করে যাচ্ছেন। এছাড়া পটুয়াখালী যে যারা ডায়রিয়া আক্রান্ত, যে পটুয়াখালী 250 হসপিটাল রয়েছে, এই 250 হসপিটালে 15টি বেড রয়েছে ডায়রিয়া আক্রান্ত ডায়রিয়া বিভাগে। এছাড়া যারা যে 91 জন চিকিৎসা নিচ্ছে, এর মধ্যে বেশিরভাগই লোক পটুয়াখালীর যে হসপিটালের বিভিন্ন করিডোরে মেঝেতে তারা চিকিৎসা নিচ্ছে, কিন্তু তারা একটাই অভিযোগ করেছে যে করিডোরে মেঝেতে তারা নোংরা আবর্জনার ভিতর চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে আমি যারা দায়িত্বরত নার্স রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি যে ময়লা আবর্জনার ভিতর তারা চিকিৎসা নিচ্ছেন কিভাবে, তারা পয় পরিষ্কার জন্য তারা কি ব্যবস্থা নিয়েছেন, তারা বিষয়ে জানিয়েছে আমরা সবসময় পয় পরিষ্কার করে যাচ্ছি এবং ডায়রিয়া আক্রান্তর যে এত পরিমাণ চাপ রয়েছে যে আমরা যে কয়েকজন নার্স রয়েছি এই জায়গায় দিন রাতে 7 জন নার্স আমরা তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি, যার কারণে আমাদের অনেকটা সমস্যা হচ্ছে। তারা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ ওষুধ রয়েছে এবং খাবার স্যালাইন রয়েছে, যাতে আর কোনো সমস্যা তাদের নেই। এই ছিল পটুয়াখালী 250 হসপিটাল থেকে ডায়রিয়া আক্রান্তর সর্বশেষ আমার কাছে খবর। পটুয়াখালী সদর হাসপাতালের সামনে থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। এবার বৈশাখেই কুড়িগ্রামে প্রবাহিত নদ নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। এতে বিভিন্ন এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য ঝুঁকিপূর্ণ এলাকায় আগেভাগেই ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীতে পানি বাড়তে শুরু করায় 25টি স্পটে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ড 24 কিলোমিটার এলাকায় প্রতিরোধে কাজ করছে। এর মধ্যে বিভিন্ন স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আগে ভাগেই ভাঙন ঠেকানোর কাজ শুরু করায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী। আগুন টাইমে বস্তা ফেলেছে, এতে আমার ভাঙন একটু উপকার হবে। এখন তো পানি বলতেছে, আমার এখন তো চিন্তা হতেছে, এখন তো বস্তা ফেলাই দিয়েছে, তাও যে এখন থামবে না থামবে এটা তো আমরা কইতে পারবো না। যদি ভালো হয় তাহলে বাড়ি ভাঙবে না, কিন্তু ভাঙনির কবলে আমরা পড়িয়েছি। স্থানীয় জনপ্রতিনিধির আশা ভাঙন রোধে প্রতিরক্ষা কাজ ঠিকমতো হবে। কাজটা তখন ভালো মতো হয় আর আমার এলাকার লোকজন রক্ষা পায়। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভাঙন রোধে প্রতিরক্ষা কাজ চলছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। 3টা প্রকল্প এখানে চলমান রয়েছে এবং আমরা এই পয়েন্টগুলোতে কাজ অব্যাহত থাকবে এবং আরও যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ মনে হবে সেই জায়গাগুলোতে আমরা কাজ অব্যাহত রাখবো এবং ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিব। জেলায় 1,500 কোটি টাকা ব্যয়ে 3টি প্রকল্পের অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় 19 কিলোমিটার এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ এবং 5 কিলোমিটার সিসি ব্লক ফেলা হচ্ছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। রোজায় চাহিদা বেড়ে যাওয়ায় নাটোরে পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে প্রায় দ্বিগুণ বেড়েছে সবজি কলার দাম। জেলার বৃহত্তম হাট বনপাড়া সবজি কলার জন্য বিখ্যাত। সপ্তাহে 2 দিন এই হাটে 1.5 থেকে 2 লাখ হালি কলা সরবরাহ করেন চাষিরা। রোজায় চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে দামও। 15 থেকে 20 টাকা হালির এই কলা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা পর্যন্ত। তবে ব্যবসায়ীরা বলছেন পাইকারি পর্যায়ে দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে। দাম বাড়িয়ে সুবিধা নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। তবে অন্য সময়ের চেয়ে রোজায় বাড়তি দাম পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রান্তিক চাষিরা। চলতি বছর নাটোরে এখন পর্যন্ত 980 হেক্টর জমি থেকে উৎপাদন হয়েছে 19,800 মেট্রিক টন কলা।
কলার দাম আমরা হালিতে 2-3 টাকা করে বেশি পাচ্ছি, কিন্তু যারা কিনে নিচ্ছে তারা 3 গুণ বেশি দামে বিক্রি করতেছে। রোজার আগে যে দামে কলা বিক্রি করছি তার চাইতে রোজার মধ্যে এখন দাম বেশি। বর্তমানে ভালো, রোজার মধ্যে যে বাজারটা আছে বাজার হয়তো রোজার পরে পাওয়া যাবে না। যে কলা হয়তো বা 500 টাকা পুন, আমরা এটা কিনে লিয়ে যা সীমিতভাবে ধরেন 2-1 টাকা করি আপনারা হালিতে লাভ করি বিক্রি করি। যারা মানে খুচরা বিক্রি করে তারা হয়তো বা বেশি লাভ টাভ করে। বৃষ্টিপাত না হওয়ায় মাগুরায় বাগানের লিচু ঝরে পড়ছে, এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে সদর উপজেলার নড়িহাটি এলাকার লিচু বাগানে আছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপি, আমি কথা বলেছি, ওনারা আমাকে যেমনটি বলেছেন, ওনারা জানিয়েছেন যে লিচুর এবার ওনারা প্রথমেই খুব বাম্পার ফলনের আশা করছিলেন, যে লিচুটা প্রথমেই গাছে গাছে ভরে গেছে মুকুল এবং থোকায় থোকায় লিচু ধরেছিল, কিন্তু পরবর্তীতে বৃষ্টি না হয় এই প্রচন্ড বৈশাখেও যে প্রচন্ড খরা, এই খরায় তাদের লিচুগুলো ঝরে পড়ে গেছে এবং যে লিচুগুলো আছে সেগুলো মানে গায়ে কালো কালো স্পট পড়ে গেছে। এটাই আমাকে জানিয়েছিলেন এখানকার বাগান মালিকরা। আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ জানিয়েছে জেলায় মোট 1600টি লিচু বাগান আছে, আর এখানে 600 হেক্টর জমিতে লিচু চাষ হয়। এই লিচু চাষের মধ্যে মাগুরা সদরেই 450 হেক্টর জমিতে লিচু চাষ হয়। আমি বাগান মালিকরা আরো আমাকে জানিয়েছে যে গত বছর যে ঝড়ে তারা লিচুটা তেমন লাভ করতে পারেনি এবং তারা এক আশায় বুক বেঁধেছিল যে এবারে তারা এই লিচুগুলোতে তারা লাভ করবে, সেই যে গত বছরের যে ক্ষতি সেটা পুষিয়ে নেবে। কিন্তু তারা যেভাবে লিচু ঝরছে এবং লিচুর যে ফলন এখন দেখা দিচ্ছে এবং যে স্পটটা দেখা যাচ্ছে, এ নিয়ে তারা সংশয়ে রয়েছে যে তারা আসলে কি কতদূর তারা এই লিচুটা নিয়ে এগিয়ে যেতে পারবে। আর আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর এই সময়টা যে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে যে লিচু ব্যবসায়ীরা এবং যারা পাইকাররা তারা বিভিন্ন বাগানগুলোতে তারা তাদের পদচারণায় মুখরিত হয়েছে, কিন্তু এইবার এখনো আমাকে কৃষকরা জানিয়েছে, বাগান মালিকরা জানিয়েছে যে তেমন কোনো পাইকারি ব্যবসায়ীরা এখনো আসেনি। যাও 2-1 জন আসছে, তারা খুবই মানে কম দাম বাগানে দিচ্ছে এবং আমি সেই লিচু পাইকারি ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এবার যে করোনা পরিস্থিতি এবং যে লকডাউনের কারণে তারা যে লিচুটা তারা নিবে এবং তারা কিভাবে নিবে, কিভাবে তারা বিভিন্ন জেলায় তারা সরবরাহ করবে, এটা নিয়ে তারা সংশয়ে রয়েছে। যার কারণে বাগান মালিক এবং ব্যবসায়ী তারা প্রত্যেকেই এই লিচুটা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছে। আমি কৃষি অফিস থেকে আরো জানতে পেরেছি যে মাগুরায় গত বছর প্রায় 20 কোটি টাকার লিচু বিক্রি হয়েছিল এবং এতে কৃষকরা যে লাভের মুখ দেখছিল, তো এবার তার মানে অর্ধেকটা বিক্রি হবে কিনা
এ নিয়ে কৃষকরা সংশয় প্রকাশ করছে এবং কৃষি অফিসের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাকে জানিয়েছে যে লিচু যে ঝরে পড়ছে এর জন্য তারা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং কৃষকদেরকে তারা বৃষ্টি না হওয়ার জন্য তারা অধিক সেচ দিতে বলছে এবং যে পানি স্প্রে করতে বলছে সহ ব্রোন জাতীয় এগুলো ওষুধ তারা স্প্রে করতে বলছে। এটা আমাকে কৃষি অফিস জানিয়েছে। আর আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আমি যে জায়গাটিতে আসি মাগুরা নড়িহাটি, যে নড়িহাটি যে সদর উপজেলার নড়িহাটি, মির্জাপুর, আরকান্দি এবং ইসাকাদা, এই অঞ্চলে মাগুরার সব থেকে বেশি লিচু উৎপাদন করে থাকে এবং এই অঞ্চলেই প্রতি বছর ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল সহ বিভিন্ন জেলা থেকে যে পাইকারি ব্যবসায়ীরা তারা ঘুরঘুর করতে থাকে, তাদের পদচারণায় এই অঞ্চলটা মুখরিত হয়ে ওঠে। কিন্তু এবার আমরা এখনো তাদের সেইভাবে তাদের আমরা দেখতে পাচ্ছি না এবং এ নিয়েও কৃষক এবং বাগান মালিকরা তারা বেশ উদ্বেগ প্রকাশ করছে। এক কথায় আমি যেটা তাদের সঙ্গে কথা বলে জেনেছি, এ বিষয়ে তারা যথেষ্ট উদ্গ্রীব হয়ে আছে এবং তারা বড় সংশয় আছে যে তাদের এই লিচু শেষ পর্যন্ত তারা বিক্রি করতে পারবে কি পারবে না। এই নিয়ে আমি কথা বলবো। আমি একজন লিচু চাষি, যিনি এখানে তার 3 বিঘা জমিতে লিচু চাষ করে থাকেন, তার সঙ্গে আমি কথা বলবো। প্রকাশ দত্ত, আপনি আমাকে বলবেন যে আপনার এই লিচুর বিপর্যয়ের কারণটা এবং কেন আপনারা এত হতাশ হচ্ছেন, এটা আপনি প্রকাশ দত্তর কাছে আমরা যাচ্ছি। এটা আপনার এবছরে আমরা হতাশ হচ্ছি এই কারণে গুটি তো ভালো হয়েছিল এবং মুকুলও ভালো হয়, এই বৃষ্টি না হওয়ার কারণে আমাদের গুটিটা ঝরে যায়। এটার কারণেই আমাদের লিচুর স্পট পোস্ট দেখছেন, আপনাকে আমি দেখিয়েছি। তা এইসব কারণে আমাদের এবার বিপর্যয়ের কারণ। এরপরে আমার মনে হয় করোনার কারণেও হয়তো বা আমাদের যে মার্কেটে যে ডিমান্ড আমাদের লিচুর, সেটা হয়তো আমার পাইকাররা এখানে আসছে না এবং ব্যবসায়ীরা আমাদের অন্যান্য বছর যেভাবে আসে এভাবে আসছে না। অন্য বছর এত সময় আমাদের এখানে অনেক পাইকাররা পার্টি চলে আসে, এবছরে আসে না। আমাদের এবছরে আমরা নিজেরা সংসার ভিতরে আছি যে গত বছর তো আমাদের যে ঝড়ে যে ক্ষতিটা হয়েছিল এই বছরে আমরা মনে করছিলাম যে পুষিয়ে নেব, কিন্তু এবার তো দেখছি প্রাকৃতিক ভাবে তো আমাদের বিপর্যয় হয়েছে। আরো আমাদের এই বছরে মনে হয় ভালো কিছু হবে, এখনো আশা রাখছি হয়তো ভালো কিছু হবে। ধন্যবাদ প্রকাশ দত্তকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম লিচু চাষি প্রকাশ দত্তের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বাইরে থেকে পাইকারি ব্যবসায়ীরা না আসার কারণে তারা খুব হতাশ হয়ে আছে এবং এই হতাশা থেকে কাটিয়ে উঠবে এমনটি আমরা আশা করছি। এই ছিল মাগুরা নড়িহাটি থেকে লিচু বাগান থেকে সর্বশেষ। মাগুরার নড়িহাটি থেকে লিচু বাগানের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। আলু উৎপাদনের শীর্ষভূমি মুন্সিগঞ্জে সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ আলু খোলা আকাশের নিচে পচে যাচ্ছে। পাইকার নেই, বিক্রি করতে না পেরে এখন বড় ধরনের লোকসানের মুখে কৃষক। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল। আলুর রাজধানীতে হিমাগারে জায়গা হচ্ছে না আলুর, খোলা আকাশের নিচে পড়ে আছে বড় বড় স্তূপ, আবার স্তূপের ভেতর থেকে বেরিয়ে আসছে পচা আলু। এমনিতেই হিমাগারের বাইরের আলুর দাম কম, তার উপর পচে যাওয়ায় চিন্তার ভাঁজ কৃষকের কপালে। আলুর পাইকারি দর কেজি প্রতি 10 থেকে 12.5 টাকা, এমন সস্তা দামেও বিক্রির পাইকার পাওয়া যাচ্ছে না। বিপুল পরিমাণ আলু নিয়ে মাথায় হাত কৃষকের। রোদ্রের তাপের কারণে
বিভিন্নভাবে আলুগুলো পচা নষ্ট হয়ে গেছে। কোনো জায়গায় লাইন ফাইন পাইতেছি না, কোনো গাড়ি ঘোড়া নাই, কিছু নাই, সব কিছু বন্ধ। দাম নেই, কাস্টমার নাই, বিক্রি করতে পারতেছি না। উৎপাদন খরচ পড়ছে 550 টাকা মন, তো এখন আমরা 400 টাকা বিক্রি করতে পারতেছি না। বৃষ্টি না থাকায় তাপদাহের কারণে আলু পচে যাচ্ছে। প্রশাসন বিকল্প ব্যবহারের কথা ভাবছে। কৃষক তাদের বাড়িতে ছায়াযুক্ত স্থানে একটা শেড করে ওই শেডের মধ্যে রাখে, যেটা ওই জ্যৈষ্ঠী মাস পর্যন্ত রেখে তারপরে বিক্রি করতে পারে। সরকার যদি কিছু আলু মজুত করে টিসিবির মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা নিতে পারে, সেই ক্ষেত্রে কৃষকদের একটু আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে। মুন্সিগঞ্জে এবছর 37,850 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর প্রায় 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। হিমাগারের অভাবে এখনও প্রায় 3 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণের বাইরে। মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুসুমপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মুন্সিগঞ্জে প্রতিদিন ভোর থেকেই প্রধান সড়কের পাশে বসে তালের হাট। হাজার হাজার কাঁচা তাল পাইকারি বিক্রি হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে ট্রাকে আসে এই তাল। সে খবর জানাতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, এই হাটটাকে কিন্তু তালের হাটে তাল বিক্রি হচ্ছে এবং এই কাঁচা তালের ব্যাপক চাহিদা। এই পবিত্র রমজানের কারণে কিন্তু এই তালের শ্বাস কেনার জন্য বিভিন্ন পাইকাররা এসছেন এবং এই স্থানীয় যে তাল গাছগুলো আছে সেখান ছাড়াও কিন্তু বরিশাল এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই তালগুলো আসছে ট্রাকে ট্রাকে করে এখানে তাল আসছে। কিন্তু এই যে লঞ্চ বন্ধ থাকার কারণে এখানে এই তাল আসতে সমস্যা হচ্ছে বলে এখানকার যারা আড়তদার তারা বলছিলেন যে বরিশাল সহ দক্ষিণাঞ্চল থেকে বেশিরভাগ তাল আসে, কিন্তু এখানে লঞ্চ বন্ধ থাকার কারণে ট্রাকে করে আসছে। কিন্তু ট্রাকে এই লকডাউনে যে নানান রকম চ্যালেঞ্জ রয়েছে সে কারণে কিন্তু তাদের ট্রাকগুলো যথাসময়ে আইসা পৌঁছাতে পারছে না। তারা বলছিলেন যে এই মাওয়া যে এলাকাটি আছে সেখান দিয়ে শিমুলিয়া বাংলা বাজার ফেরি রুট আছে, সেই ফেরি রুটে তাদের অনেকগুলো ট্রাক আটকে রয়েছে যে এই কাঁচা তালের। এবং এখানে রোজার প্রথমেই এই তালের যে চাহিদা, সেই চাহিদার কারণে কিন্তু তারা বলছিলেন যে এর দাম একটু বেড়ে গেছে। যে এখন পাইকারি তারা বিক্রি করছেন প্রায় প্রতিটি তাল সেটি এগুলো কিন্তু প্রতিটি যে তালের শ্বাস সেটি 15 টাকায় বিক্রি হচ্ছে এখানে। এবং এটি কিন্তু নতুন এই হাট বসেছে এবং এই তালের যে এই হাট বসছে এটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আড়তের মধ্যে কি ভিড় চলছে এবং সেখানে কেনার জন্য নানা অঞ্চল থেকে লোকজন এসেছেন এবং এই ভোর থেকে কিন্তু এই হাটটাকে তাল বিক্রি হয়ে থাকে এবং 12টার মধ্যে শেষ হয়ে যায় এবং চাহিদা বেশি থাকে। অনেক সময় আগেও তাল বিক্রি শেষ হয়ে যায় এবং তাল বিক্রি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তারা এই হাট বন্ধ করে দেন। এবং এই মৌসুমী যে তাল সেটি তারা বলছেন যে প্রায় মার্চ জুড়ে চলবে এবং এই তালের যে চাহিদা সেটি এই রোজার পরেও থাকবে। এবং গ্রীষ্মের যে তাপদাহ, এই যে গরম, এই প্রচন্ড গরমে কিন্তু রোজাদাররা এখন এই রোজাদাররা এই যে তালের শ্বাস সেটি খাবার জন্য আগ্রহী থাকেন এবং এই জন্য কিন্তু খুচরা যারা ক্রেতা আছেন তারা এই তালের শ্বাস কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন। তারা বলছিলেন যে প্রথম দিনে যে তালের যে চালান এখানে এসছে, তালের যে চালান এসছে, এই তালের চালানের যে চাহিদা সেটি দেখে তারা বুঝতে পেরেছেন যে এখানে তালের এবার বিক্রি অনেক বেশি হবে। সেই কারণে কিন্তু বরিশাল সহ ফরিদপুর, ঝালকাঠি বিভিন্ন অঞ্চলে যে পাইকার আছেন তাদেরকে বলা হয়েছে এখানে তালের চালান পাঠানোর জন্য। সেই চালানি এসে পৌঁছাচ্ছে এবং তারা বলছেন যে এই অন্তত 5টি ট্রাক পথে রয়েছে যেগুলো আসার পর তারা এখানে এই এলাকার চাহিদা আরো বাড়াতে পারবেন। এবং এই মৌসুমী যে ফল, সেই ফলের দেশীয় ফলের এই চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে এবং এখানকার তালের হাটের এই ছিল সর্বশেষ। শ্রেয়া, মুন্সিগঞ্জ থেকে কাঁচা তাল বিক্রির সর্বশেষ খবর জানাচ্ছিলেন নাসিরউদ্দিন উজ্জ্বল। কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরে আগুনে ক্ষতিগ্রস্ত 1,500 রোহিঙ্গা পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে উখিয়ার আশ্রয় শিবিরে ত্রাণ বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন 65 পদাতিক ব্রিগেডের টাস্ক ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সামাদ চৌধুরী।
প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত 1576 রোহিঙ্গা পরিবারের মাঝে 10 কেজি করে চাল ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়। গত 22 মার্চ বালুখালী ক্যাম্পে ভয়াবহ আগুনে 11 জন রোহিঙ্গা নিহত হন। পুড়ে ছাই হয়ে যায় 10,000 ঘরবাড়ি। এরপর থেকে রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত উখিয়া, বালুখালী ও পালংখালীর দায়িত্বরত সেনাবাহিনী ত্রাণ, তাঁবু ও চিকিৎসা দিয়ে আসছে। আমরা শুরু করেছি ক্যাম্প 8 ইস্ট দিয়ে আজকে আমরা 1576 পরিবারকে দিচ্ছি, আর আমরা পরবর্তীতে ক্যাম্প 8 ওয়েস্ট এবং ক্যাম্প 9কেও দিব। তো সব মিলিয়ে প্রায় এরকম সব পরিবারই যারা ক্ষতিগ্রস্ত সবাই পাবে। বাগেরহাটে মাছের ঘের থেকে 25 কেজি ওজনের 15 ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে সাপটি। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, সোমবার সন্ধ্যায় শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে একটি মাছের ঘেরে জালে আটকা পড়ে বিশাল আকৃতির অজগর। খবর পেয়ে সাপটি উদ্ধার করে রাতেই সুন্দরবনে অবমুক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, খাবারের সন্ধানে সমতলে চলে আসে অজগর। গত 1 বছরে সুন্দরবন ঘেঁষা গ্রাম থেকে অন্তত 70টি অজগর উদ্ধার করা হয়েছে। চিনি মসজিদ চীনামাটির উপকরণে তৈরি বলে এমন নামকরণ। শুধু গঠনশৈলীই নয়, বয়সের হিসেবেও ঐতিহ্যের ধারক নীলফামারীর সৈয়দপুরের এ মসজিদটি। সাকির হোসেন বাদলের তথ্য ও ছবিতে রিপোর্ট। দৃষ্টিনন্দন মসজিদটি 158 বছরের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে। 3টি বড় গম্বুজ ও 52টি মিনার নিয়ে গড়া স্থাপনাটি দেখতে আসেন দূর দূরান্তের মানুষ। 1863 সালে নীলফামারীর সৈয়দপুরে বাকের আলী ও মুখুছন নামে স্থানীয় 2 ব্যক্তির উদ্যোগে বাঁশ খড় দিয়ে এর নির্মাণ কাজ শুরু হয়। তবে পাকা ভবন তৈরি শুরু হয় 1920 সালে। কলকাতা থেকে মরমর পাথর, চীনামাটির টুকরো এনে নান্দনিক দৃশ্য ও কুরআনের আয়াত লেখা হয় দেয়ালে। অনেক দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসছি শুধুমাত্র এই মসজিদটির সৌন্দর্যের কারণে। এলাকাবাসীর সহায়তা নিয়ে আয়তন আরও কিছুটা বাড়ানো হয় 1965 সালে। এরপর আরও একবার স্থানীয়দের অর্থায়নে পরিসর কিছুটা বাড়ানো হলেও সংস্কার বা উন্নয়ন কাজ আর এগোয়নি। এই মসজিদকে নিয়ে খুবই গর্ববোধ করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটি সংস্কার এবং সংরক্ষণের জন্য আমাদের কাছে তেমন কোনো পদ্ধতি নেই। ঢাকা থেকে আসে, সিলেট থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে, বলেই যায় ঠিক আছে আমরা চেষ্টা করব, আজ পর্যন্ত কোনো চেষ্টা হয় না। বহু বছর ধরে সংস্কার না হওয়ায় ছাদের গম্বুজ ও মিনারে ফাটল দেখা দিয়েছে, যা মুসল্লিদের জন্য ঝুঁকি তৈরি করছে বলে জানালেন খতিব। এটা সংস্কার অত্যন্ত জরুরি, না হলে আমাদের এই ঐতিহাসিক জিনিস হয়তো দেখা যাবে কিছুদিন পর নষ্টের দিকে, ধ্বংসের দিকে চলে যাবে। সরকারের কাছে আকুল আবেদন করব যেন মসজিদের দিকে আমাদের একটু নজর দেয়। এলাকাবাসীর মন্তব্য, প্রত্নতাত্ত্বিক মর্যাদা দিয়ে মসজিদটির রক্ষণাবেক্ষণ করা না হলে স্থাপনাটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সময় সংবাদ, নীলফামারী। ফজরের সুমধুর আজানের আগে নগরের পথে ঘাটেও ব্যস্ততার মাঝে রোজা রাখেন অনেক মুসল্লি। সময় ফুরানোর আগে চটজলদি খাবার গ্রহণ করেন। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনায় তাদের কাছে সেহরি যেন একটি উৎসব। ফজরের আজানের সময় ঘনিয়ে এসেছে, যে যেভাবে পারছেন সেরে নিচ্ছেন শেষ রাতের খাবার। রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে রাতের পুরো সময় চলে পণ্য আনা নেয়া ও বেচা কেনার কাজ। তার মাঝেই রোজা রাখেন এখানকার হকার থেকে শুরু করে ব্যবসায়ীরা। মাল কিনা বন্ধ করি, সেহরি খাম, যত কষ্ট হোক আমরা রোজা রাখি, নামাজ পড়ি। খাবার নিয়ে এসেছি বাসার থেকে, খাবারের জায়গায় খাইতে আছি। সারাদিন রোজা রেখে একটু ক্লান্তি লাগতে আছে, তারপরও ক্লান্তি মনে হয় না, ঠিক আছে, কারণ রোজা তো বছরের পরে 1 মাস আসে। পুরো বছরটাই ভালো কাটে, ঈদও ভালো কাটে, আর রোজা না রাখি ঈদ ভালো কাটে না। সেহরিকে ঘিরে বসে ছোট ছোট খাবার দোকান, সেসব দোকানেও ভিড় করেন মুসল্লিরা। সেহরি টাইমটা একটু বেশি ভিড়ভাড়টা পড়ে, যারা কর্মজীবী, যারা এখানে কাজ করে সবাই এখান থেকে খাওয়া দাওয়া করে। বাসাতে রান্না করে নিয়েছি শাক সবজি, গরু, মুরগি। এদিকে খাবার শেষ হতেই মসজিদের ইমামের কণ্ঠে আজানের ধ্বনি, সুমধুর আহ্বানে শুরু হয় আরেকটি রোজা। এরপর মসজিদে নামাজ আদায়ে ছোটেন মুসল্লিরা। শাওন, সময় সংবাদ, ঢাকা। কয়েকটি দেশে বিশেষ ফ্লাইট চলাচল করলেও টিকিটের দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী দরিদ্র প্রবাসী কর্মীরা। ভিসার মেয়াদ ফুরিয়ে এলেও উচ্চ মূল্যের টিকিট কেনার সাধ্য না থাকায় যেতে পারছেন না অনেকে। যাত্রীদের অভিযোগ, বিমান সংস্থাগুলো সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়াচ্ছে। হাজরা শিউলির রিপোর্ট।
আবার 1 লক্ষ টাকা উপরে। এখন এত টাকা দিয়ে টিকিট কেটে যাওয়া কি সম্ভব নাকি? এতদিন বসা, আর্থিক অবস্থা অনেক খারাপ, দাঁড় করার মতো তো ব্যবস্থা আর নাই। ছুটিতে দেশে এসে বিপাকে পড়েছেন সৌদিগামী এই যুবক। ৩রা মে ভিসার মেয়াদ শেষ হলেও লাখ টাকা দিয়ে টিকিট কেনার সাধ্য না থাকায় কর্মস্থলে ফেরা হচ্ছে না তার। আবার নিরুপায় হয়ে স্ত্রীর গহনা বিক্রি করেও কেউ কেউ জোগাড় করেছেন টিকিটের টাকা। প্রত্যেকটা এয়ারওয়েজের দ্বারে দ্বারে ঘুরতেছি, টিকিট পর্যাপ্ত পরিমাণে টিকিট পাচ্ছি না। এখন স্ত্রী সন্তানের গহনা বিক্রি করে টিকিটের টাকা জোগাড় করতে হয়েছে। নিয়ন্ত্রণ করার মতন কেউ নেই। এয়ারলাইন্স চালারা সব একটা সিন্ডিকেট করছে যে কারো চেয়ে কেউ ভাড়া কম নেবে না। রিক্রুটিং এজেন্টরা বলছেন প্রতিবেশী দেশ ভারত ও নেপাল থেকে যাত্রীরা অনেক কম ভাড়ায় যেতে পারলেও এদেশে সব এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী বিমানের ভাড়া নিচ্ছেন কয়েক গুণ বেশি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা এটা অবগত করেছি, আমরা যে এই ভাড়ার বিষয়ে লাগাম টেনে ধরার জন্য। এদিকে অনেক প্রবাসী অনলাইনে উচ্চ মূল্যের টিকিট বুকিং দিলেও বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের অফিস বন্ধ থাকায় যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না তাদের। টোটাল 3.5 লাখ টাকা 1 লাখ টাকা আমার অলরেডি খরচ হয়ে গেছে। 29 তারিখে ফ্লাইট, এখানে আসছে কনফার্মের জন্য, এরা তো কোনো সাড়াই দিয়েছে। কাতার এয়ারওয়েজ আর কি আমি টিকিট বুকিং দিয়েছি, কিন্তু এখানে এসে আমি কোনো অফিসে ওদের খোলা পাচ্ছি না। সিভিল এভিয়েশন বলছে এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে গ্রাউন্ড হ্যান্ডলিং সহ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এরপরও বেশি ভাড়া নিলে সেটি দেখার দায়িত্ব মন্ত্রণালয়ের। ভাড়া যাতে না বাড়তে হয় তাদের জন্য আমি কিছু বিশেষ সুবিধা তাদেরকে এয়ারলাইন্সগুলোকে দিয়েছি। তবে এয়ারলাইন্সগুলো তাদের ব্যবসাটা বুঝে, যাত্রী নিয়ে যারা ডিল করে যেসব সংস্থাগুলো আছে, আমি মনে করি তারা এইসব এয়ারলাইন্সগুলোর সাথে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত এবং তাদেরকে একটা স্ট্রং মনিটরিংয়ে রাখা উচিত। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য 17 এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর পর গত 12 দিনে 40,000-এরও বেশি প্রবাসী দেশ ছেড়েছেন। প্রথমে 5টি দেশে, পরে আরও 3টি দেশে অনুমতি দেওয়া হলেও দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ করে দিয়েছে ওমান। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। করোনার সংক্রমণ ও মৃত্যুতে প্রতিনিয়ত আগের সব রেকর্ড ছাপিয়ে যাচ্ছে ভারত। সবশেষ একদিনে প্রায় 4.25 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন প্রায় 3300। এদিকে দিল্লি, মহারাষ্ট্র সহ রাজ্যে রাজ্যে এখনও অক্সিজেনের জন্য হাহাকার। অস্থায়ী চিতা নির্মাণে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে দেশটিতে যুক্তরাজ্যের মেডিকেল সহায়তা পৌঁছেছে। একটু শ্বাস নেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা, ফুসফুস সচল রাখতে প্রিয়জনদের চেষ্টারও কমতি নেই। একটু অক্সিজেনের জন্য চারিদিকে হাহাকার। যে যেভাবে পারছেন স্বজনদের বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। অক্সিজেনের অভাবে চোখের সামনে প্রিয়জনের মৃত্যু। এর আগে এমন মৃত্যু খুব কমই দেখেছে ভারতের মানুষ। এমন মানবেতর পরিস্থিতি একসময় কেবল সিনেমাতেই দেখা গেলেও এবার নিজ চোখে দেখছেন দেশটির মানুষ। অক্সিজেনের চাহিদা মেটাতে ছত্তিশগড় থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেনে করে দিল্লিতে নিয়ে আসা হয় অক্সিজেন ট্যাঙ্কার। মৃত্যুপরী ভারতে একটু নিঃশ্বাস নেওয়াটা যেমন কঠিন, ঠিক তেমনি হাসপাতালে জায়গা পাওয়াও সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের সামনে কিংবা রাস্তায় যে যেভাবে পারছেন চিকিৎসা নিচ্ছেন। মৃতের মিছিল দীর্ঘ হওয়ায় মরদেহ সৎকারেও হিমশিম খাচ্ছে রাজধানী দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য। সারি সারি অ্যাম্বুলেন্স অপেক্ষায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য। যে কুম্ভ মেলার জন্য ভারতের কোভিড বিপর্যয়কে দায়ী করা হচ্ছে, সেটি এখনও অব্যাহত রয়েছে। আগের চেয়ে ভিড় কিছুটা কমলেও সামাজিক দূরত্ব মেনে এখনও অনেককে স্নান করতে দেখা গেছে। এদিকে করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়াতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যের পাঠানো মেডিকেল সহায়তা পৌঁছেছে দেশটিতে। যুক্তরাষ্ট্র, জার্মানি সহ আরও বেশ কয়েকটি দেশ ভারতের দুঃসময়ে বন্ধু হিসেবে হাত বাড়িয়েছে। ওমর ইনান, সময় সংবাদ। এদিকে নতুন ধরনের করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়িয়েছে বন্ধু দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে থাকা ভারতীয়রাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি বিশ্বের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। কোভিড যুদ্ধে নাকাল ভারতের পাশে মিত্র যুক্তরাষ্ট্র বাড়িয়ে দিয়েছে মানবিকতার হাত। যুক্তরাষ্ট্র ভুলে যায়নি 2020 সালে মহামারীর প্রথম দিকে মার্কিন হাসপাতালগুলো চাপে পড়লে ভারত যেভাবে সহায়তা পাঠিয়েছিল সে কথা। করোনার প্রথম ঢেউয়ের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠানোর অনুরোধ করেন। সাথে সাথে সাড়া দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
With regard to India, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ভারতীয়দের সহায়তায় দৃঢ় প্রতিজ্ঞ মার্কিন প্রশাসন পাঠিয়েছে বিশেষজ্ঞ দল। দেয়া হয়েছে ওষুধ, অক্সিজেন, আইসিইউ, পাঠানো হয়েছে ভ্যাকসিন তৈরির কাঁচামালও। সংকটে ভারতের সব রকম চাহিদা পূরণ করছে ডেমোক্র্যাট সরকার। মার্কিন মূলকে প্রবাসী ভারতীয়রাও নিজ নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করছেন, তৈরি করছেন সহায়তা ফান্ড। ধুঁকতে থাকা ভারতের চিত্র দেখে তাদের হৃদয়ে যে কারো চেয়ে বেশি ক্ষত। এদিকে মাতৃভূমি ভারত, বিশেষ করে মায়ের বাড়ি তামিলনাড়ুর দিকে তাকিয়ে আত্মমানবতার সেবায় ভারতের পাশে দাঁড়াচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ভারতীয় মুক্তিযোদ্ধা হিসেবে সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি, ভারতের এই দুর্যোগ সময়ে আপনারা সকলে ভারতের পাশে এগিয়ে আসুন। মার্কিন অর্থনীতিতে বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয়দের অবদান অনস্বীকার্য। বিভিন্ন অঙ্গরাজ্যে বিপুল সংখ্যক ভারতীয়র বাস। করোনা সংকট কেটে গেলে দেশটিতে সফরে যাওয়ার কথাও রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ডেপুটি কামালা হ্যারিসের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ নেপালে। প্রথম ধাক্কায় করোনা নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয় ঢেউয়ে হিমশিম খাচ্ছে কাঠমান্ডুর হাসপাতালগুলো। এদিকে ব্রাজিলের পরিস্থিতি এখনও নাজুক। কোভিড-19 নতুন করে থাবা বসিয়েছে আর্জেন্টিনা, রাশিয়া, ইরানের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে। নেপালে গত বছর প্রথম করোনা আক্রান্ত রোগে শনাক্ত হওয়ার পর বিধিনিষেধ আরোপ সহ সীমান্তে কঠোর অবস্থানের মধ্য দিয়ে খুব দ্রুত তা নিয়ন্ত্রণে নিয়ে আসে দেশটির সরকার। তবে করোনার দ্বিতীয় ধাক্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি। বিশেষ করে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর থেকে কাঠমান্ডু সহ দেশ জুড়ে করোনা রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। করোনা রোগীর চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে হাসপাতালগুলোকে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নেপালের বর্তমান করোনা পরিস্থিতি কোনো অংশে ভারতের চেয়ে কম নয়। ভারতের সীমান্তবর্তী নেপালগঞ্জের অবস্থা অনেক খারাপ, ঠিক ভারতের মতো বলা যায় মিনি ইন্ডিয়া। কাঠমান্ডুতেও যদি শহরটির মতো অবস্থা হয়, সেক্ষেত্রে অবস্থা আরো নাজুক হবে। নতুন করে করোনা হানা দেয়ায় লকডাউন ঘোষণায় বাধ্য হয়েছে তুরস্ক। দেশটির নাগরিকদের 3 সপ্তাহের জন্য ঘরে থাকার নির্দেশনা জারি করেছে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। লকডাউনে মানবিক সংকট তৈরি হলেও করোনা নিয়ন্ত্রণে আর কোনো বিকল্প নেই বলে মনে করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশটির সাধারণ মানুষও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আবারও বেগতিক অবস্থা ইরানের। প্রতিদিন গড়ে 500 মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হচ্ছেন 22,000 মানুষ। এদিকে ব্রাজিলের করোনা পরিস্থিতি উন্নতি না হলেও বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এর মধ্য দিয়ে করোনা মহামারী আবারও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর্জেন্টিনার অবস্থাও বেশ খারাপের দিকে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে সংক্রমণ ও মৃতের মিছিল। করোনার পরিবর্তিত ধরন নিয়ে অবস্থা নাজুক হওয়ায় ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের বেলজিয়াম প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। একই সঙ্গে শুধুমাত্র জরুরি প্রয়োজনে ভ্রমণের জন্য ইউরোপের নাগরিকদের ভ্রমণ ভিসা দেয়া ছাড়া দেশটিতে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওমর ইনান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে 2 ডোজ করোনার টিকা যারা নিয়েছেন, এখন থেকে সীমিত পরিসরে জনসমক্ষে তাদের মাস্ক পরতে হবে না। মঙ্গলবার হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। এর আগে করোনা মহামারীতে নতুন নির্দেশনা জারি করে দেশটির রোগ সংক্রমণ কেন্দ্র। করোনায় এই নতুন নির্দেশনা বাইডেনের 100 দিনের কর্মকাণ্ডের সাফল্য হিসেবেই দেখছেন প্রবাসী বাংলাদেশি সহ মার্কিন জনগণ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। করোনা মহামারীতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। তবে 33 কোটির দেশে ইতিমধ্যে 2/3 মানুষকে টিকা দেয়া হয়েছে। টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্টও লাগছে না। এবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, টিকা যারা নিয়েছেন বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। Beginning today, gathering with a group of friends in a park, going for a picnic, as long as you are vaccinated and outdoors, you can do it without a mask. The bottom line is clear. If you're vaccinated, you can do more things more safely,
both outdoors as well as indoors. তবে প্রেসিডেন্ট বলেছেন বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। I want to be absolutely clear. If you're in a crowd like a stadium or at a conference or a concert, you still need to wear a mask, even if you're outside. এদিকে এ সপ্তাহেই জো বাইডেনের ক্ষমতা গ্রহণের 100 দিন পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে তার কর্মকাণ্ডের মূল্যায়ন। প্রবাসী বাংলাদেশিরা বাইডেনের 100 দিনকে ইতিবাচক হিসেবে দেখছেন। আমি কোভিড-19 টিকা দিতে পেরেছি, এজন্য আমি অত্যন্ত খুশি। আর বিশেষ করে আমেরিকা যত আমার বাঙালি ভাইয়েরা আছেন তারাও কোভিড টিকা দিয়েছেন এবং তারা খুব ভালো আছেন। আমি এই আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই তার এই সুব্যবস্থার জন্য। 100 দিন উপলক্ষে বুধবার প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেসে প্রথমবার যৌথ ভাষণ দেবেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে করোনার টিকা নিয়েছেন 21.5 কোটিরও বেশি মানুষ। এর মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 9.5 কোটি। এখনও যারা টিকা নেননি, বিশেষ করে তরুণদের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। এমন একটি সময়ে আজকে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বক্তব্য রাখলেন যখন আর মাত্র 3 দিন আসলে বাকি রয়েছে জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রথম 100 দিন পূর্ণ হওয়ার জন্য। জানুয়ারির 20 তারিখে জো বাইডেন তিনি 46তম প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। এই এপ্রিল মাসের আর 3 দিন পরে যে 30শে এপ্রিল, সেই 30শে এপ্রিল 100 দিন পূর্ণ হবে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং ক্ষমতা গ্রহণের পালাবদলে এই যে পরিক্রমা, সেখানে প্রথম 100 দিনকে খুব গুরুত্ব হিসেবে দেখা হয় এবং জো বাইডেন ক্ষমতা নেয়ার সময়টাই কিন্তু যুক্তরাষ্ট্র নানানভাবে একটি অস্থির সময় পার করেছে। করোনা মহামারীতে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ, তারপরে সেখানকার অর্থনীতি, রাজনৈতিক যে অস্থিরতা, বর্ণবাদ বিরোধী বৈষম্যের আন্দোলনে প্রকট ছিল পুরো যুক্তরাষ্ট্র। এরকম একটি অবস্থায় জো বাইডেন ক্ষমতা নেয়ার পর তিনি নিজেই 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন যে 100 দিনে কি করবেন। সেই 100 দিনের মধ্যে করোনা মহামারীর মতো একটি এত বড় অতিমারি সেটি যে সামলানো গেছে যুক্তরাষ্ট্রে, খানিকটা হলেও সেখানে সংক্রমণ এবং মৃত্যুর হার কমিয়ে আনা গেছে, এটিকে একটি বিরাট বড় চ্যালেঞ্জ এবং সাফল্য হিসেবেই এখানকার বিশ্লেষকরা এবং রাজনৈতিক ডেমোক্রেট দলের নেতা এবং প্রবাসী যারা আছেন বিভিন্ন কমিউনিটি তারা দেখছেন। সবচেয়ে বড় সাফল্যটা এসেছে টিকা কর্মসূচিতে। বিভিন্ন দেশ যেখানে টিকা পাচ্ছে না, সেখানে যুক্তরাষ্ট্রে কিন্তু অধিকাংশ মানুষকে টিকা দিয়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে প্রায় 22 কোটির মতো মানুষ প্রতিদিন যখন যাচ্ছে ততই কিন্তু 25 লাখ 50 লাখ করে মানুষকে প্রতিদিন টিকা আওতায় নেওয়া হচ্ছে। সেই 22 কোটির মতো মানুষকে কিন্তু টিকা দেওয়া হয়ে গেছে অলরেডি। 33 কোটির মতো একটি দেশ এবং সেখানে এখনও কিছু সংখ্যক তরুণ যারা রয়েছেন তারা টিকা দেননি এবং নানান শ্রেণী পেশার মানুষ, নানান বয়সী মানুষরাও টিকা দিচ্ছেন না। সেই জায়গাটিতে যেন একেবারে শতভাগ টিকা দেওয়া যায়, সেজন্য আজকে কিন্তু বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে কিন্তু জো বাইডেন বলেছেন যে তাদেরকে আহ্বান জানিয়েছেন টিকা দেওয়ার জন্য। তো বাংলাদেশি যারা আছে এখানে প্রায় সবাই টিকা নিয়ে ফেলেছেন। আমি এই মুহূর্তে টিকাদান কর্মসূচি, টিকা নেয়ার ব্যাপারে একটু কথা বলবো। যুক্তরাষ্ট্রের একজন নাগরিক, প্রবাসী বাংলাদেশি, যিনি দেশে এবং প্রবাসী দুই জায়গাতেই কাজ করেন, এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন, পিয়াল হোসেন। একটু আপনি বলবেন যে টিকা কর্মসূচিটা, আপনি তো মাত্র এলেন নিউ ইয়র্কে, একটু বলবেন যে কিভাবে টিকা নিলেন? আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে আমি টিকাটা দিতে পেরেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে আসার পর দিনই আমি যখন টিকা কেন্দ্রে যোগাযোগ করেছি তারা কিন্তু আমাকে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে এবং আমি সত্যি থ্যাঙ্কসফুল এখানকার গভর্নমেন্টের প্রতি, এখানকার মানুষের প্রতি যে তারা এত তাড়াতাড়ি আমাকে একটা টিকার ব্যবস্থা করে দিয়েছে এবং আমি টিকা দিতে পেরেছি। এবং টিকা দেওয়ার পরে কিন্তু আমার তেমন কোনো সাইড এফেক্ট বলে যেটা সবাই ভয় পায়, স্পেশালি বাঙালিরা খুব ভয় পায় যে খুব জ্বর আসে বা এটা, তো আমার প্রথম টিকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো প্রবলেম হয় নাই। হ্যাঁ, হাত একটু ব্যথা করেছিল একদিন, তারপরে কিন্তু অ্যাজ ইউজুয়ালটা ঠিক হয়ে গেছে। এবং যেভাবে প্রত্যেকটা নাগরিককে আমাদের এখানকার আমেরিকার সবাইকে যেভাবে ওয়েলকাম জানাচ্ছে এবং যে সুন্দরভাবে তারা ট্রিটমেন্টটা দিচ্ছে, আমি সত্যিই অভিভূত। আমি আই উইশ বাংলাদেশেও যদি এরকম হতো তাহলে হয়তো আমরা
বাংলাদেশে মানে যে করোনা মোকাবিলাটা আমরা ঠিক এইখানকার মতোই করতে পারতাম। যদিও এনিওয়ে মানে এটা আমাদের ব্যর্থতা হোক আর যেটাই হোক, আমি চাই যে বাংলাদেশেও যাতে মানে সবাই যাতে টিকাটা দেয়, মানে টিকাটা যাতে অ্যাভেলেবেল হয়ে যায়। এখানে যেমন প্রত্যেকের জন্য টিকাটা কিন্তু ফ্রি, বাংলাদেশেও ফ্রি ছিল, বাট এখন তো টিকাটা ওখানে নেই। বাট আমেরিকাতে যেটা হচ্ছে যে আমরা সবাই টিকাটা পাচ্ছি, বর্ণভেদ, জাতিভেদ সব কিছু মানে ভেদ করেই আমরা কিন্তু মানে সমান অধিকারে কিন্তু আমরা এই ফ্যাসিলিটিসটা পাচ্ছি। সো অবভিয়াসলি এটা আমেরিকা বলেই সম্ভব। আমেরিকার মতো একটা জায়গায় আমরা এত বড় একটা ফ্যাসিলিটিস পাচ্ছি। আমি অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং অবশ্যই গভর্নমেন্টকে স্পেশালি ধন্যবাদ জানাবো যে এত বড় একটা কর্মসূচি, এত কঠিন একটা কর্মসূচি আমরা সবাই গভর্নমেন্ট সফলভাবে নিতে পেরেছি। অনেক ধন্যবাদ পিয়ার হোসেন জি। শ্রেয়া, আপনি শুনছিলেন যে এখানকার মানুষ আসলে অনেক আনন্দিত, অনেক ধন্যবাদ জানাচ্ছে প্রশাসনকে, কারণ সবাই প্রায় টিকা নিয়ে ফেলেছে। এবং সেই সঙ্গে যে প্রবাসী যে কথাটা বলছিলেন যে তারা টিকা নিয়ে ফেলেছেন, কিন্তু তারা এই দেশে বসবাস করলেও তাদের কিন্তু মন পড়ে থাকে বাংলাদেশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজন অনেকেই বাংলাদেশে বসবাস করেন। বাংলাদেশে এই মুহূর্তে টিকা কর্মসূচি সচল নয় এবং করোনা পরিস্থিতিও অবনতি হয়েছে। সেই জন্যও কিন্তু প্রবাসীরা যুক্তরাষ্ট্রে বসে থেকে তারা কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য চিন্তিত। এই অবস্থায় আজকে জো বাইডেন যে ঘোষণাটি দিয়েছেন, তাতে করে সীমিত পরিসরে জনসমক্ষে গেলে, পিকনিক করতে যদি যান, আপনি যদি বাইরে বেরোতে যান, আপনি যদি বাজার করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মাস্ক পরতে হবে না। কিন্তু বড় যে জায়গাগুলো আছে, যদি স্টেডিয়াম, কনসার্ট, কনফারেন্স এইসব জায়গায় গেলে কিন্তু এখনও মাস্ক পরার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু সীমিত পরিসরে কিন্তু মাস্ক পরতে হবে না। এই মাস্ক প্রথাটা কিন্তু উঠে গেছে যুক্তরাষ্ট্র থেকে। এখন সেটির ফল কি হয় সেটি এখন সময় হলেই হয়তো আমরা দেখতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে ভ্যাকসিন গ্রহণের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ফ্রান্সের সবশেষ করোনায় একদিনে প্রায় 400 মানুষ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় 6000। মৃতের মিছিলে যোগ হচ্ছেন বাংলাদেশিরাও। চলমান সংকটের কারণে ফ্রান্সে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। তবে আগামী মাসে পানশালা, রেস্তোরাঁ সহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা হলে তার কিছুটা সুরাহা হবে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী হলেও 2-1 দিনের বিরতি দিয়ে তা আবারও বেড়ে যাচ্ছে। একইভাবে মৃতের সংখ্যাও ওঠানামা করছে। ইলদো ফ্রান্সে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন মানুষজন। ইলদো ফ্রান্স ডিপার্টমেন্টে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের বসবাস। তৃতীয় ধাপে এসে ইলদো ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনেকেই এখন করোনায় আক্রান্ত আছেন। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী অলিভার বেরন ইলদো ফ্রান্স পরিদর্শন শেষে বলেছেন, এখন পর্যন্ত দেশটিতে করোনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি, তবে তারা সতর্ক রয়েছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা, চিলি, আর্জেন্টিনা ও ভারত থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে 10 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। করোনা সংকটের কারণে ফ্রান্সে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের। তবে আগামী মাসে বার, রেস্টুরেন্ট সহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা হলে হয়তোবা কিছুটা সুরাহা হতে পারে এই সমস্যার, এমন প্রত্যাশাই সবার। আমরা বর্তমানে করোনা ভাইরাসের কারণে আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেছি, কারণ আমাদের কাজ নেই, আমরা কর্মহীন হয়ে পড়েছি বর্তমানে ফ্রান্সে। বার, রেস্টুরেন্ট এগুলো খুলে দেয়, তাহলে আমাদের অনেকটা মনে করেন যে সুরা হবে, যে আমাদের সমস্যার কিছুটা হলেও অনেকটা সমাধান হবে আমি মনে করি। মোহাম্মদ হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা মহামারীতে সুইডেনের ব্যবসা বাণিজ্যে নেমে আসা স্থবিরতা কাটিয়ে উঠতে নানাভাবে চেষ্টা করছেন স্থানীয় সহ সুইডেনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। শহরের প্রাণকেন্দ্রগুলোতে আগের মতো অবস্থা না থাকায় অনেকে নতুন করে ব্যবসার প্রতিষ্ঠান খুলছেন শহর থেকে কিছুটা দূরের বিভিন্ন অঞ্চলে। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। করোনা মহামারীর পর থেকেই সুইডেনের প্রধান শহরে কমতে শুরু করে মানুষের সংখ্যা। সরকারের পরামর্শে অনেকেই ঘরে বসে অফিসের কাজ করছেন। শহর থেকে কিছুটা দূরে নিরিবিল পরিবেশে চলে যাচ্ছেন অনেকে। আর তাই একসময় সারা বছর ভিড় লেগে থাকা শহরের প্রাণকেন্দ্রে নেই আগের মতো ভিড়। ক্রেতা শূন্যতায় অনেক প্রতিষ্ঠানই বন্ধের পথে, আর তাই বিকল্প খুঁজছেন ব্যবসায়ীরাও। করোনাকালীন সময়ে যেখানে শহরের কিছু কিছু রেস্টুরেন্টের অনেক খারাপ অবস্থা, সুইডেনের করোনা পরিস্থিতি তেমন ভালো না হলেও বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা মোটামুটি তাদের
যে পরিস্থিতি অনুযায়ী তাদের ব্যবসা মোটামুটি সামলে নিয়েছেন বলে আমি মনে করি। সুইডেনের যে সেন্ট্রাল পয়েন্টগুলোতে, যেগুলো পর্যটন এরিয়াগুলোতে দেখা যায় যে আপনার ব্যবসা অনেক মন্দা, অনেকে দেউলিয়াও হয়েছে, কিন্তু পারতপক্ষে দেখা যায় আপনার সুইডেনের আশেপাশে, স্টকহোমের আশেপাশে, বিশেষ করে শহরের যে আশেপাশে যে এলাকাগুলোতে দেখা যাচ্ছে আপনার ব্যবসা মোটামুটি আগের থেকে অনেক ভালো হয়েছে। করোনা মহামারীতে সুইডেনে দীর্ঘমেয়াদে বেকারত্বের সংখ্যা বাড়ছে। 2021 সালে স্থায়ী বেকারের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মসংস্থান মন্ত্রী জনগণকে প্রয়োজনে উত্তরাঞ্চলের বিভিন্ন কারখানায় কাজ করার পরামর্শ দিয়েছেন। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। ইতালিতে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। ভারত থেকে ইতালি প্রবেশ করা বাবা ও তার মেয়েকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া ভারত থেকে ইতালি ফেরত প্রবাসীদের খুঁজছে পুলিশ। এদিকে করোনা পরিস্থিতির মধ্যেই পানশালা, রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তবে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ার সংবাদ প্রকাশের পর রাজধানী রোম সহ বিভিন্ন স্থানে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 2 জনকে ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ইতালিতে ফেরা বহু ভারতীয়কে পুলিশ খুঁজছে। যদিও ভারতের সাথে বিমান যোগাযোগ বন্ধ রয়েছে, তবে ইতালিতে বৈধ কোনো ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ইতালীয়দের দেশটিতে প্রবেশের বিধিনিষেধ নেই। এর মধ্যেই সোমবার থেকে ইতালির পানশালা, রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। রেস্টুরেন্টের বাইরে বসে চেয়ার টেবিলে খাওয়ার সুযোগ থাকছে শুধু। এদিকে 6 কোটি নাগরিকের দেশটিতে ইতিমধ্যে প্রায় 2 কোটি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। দ্রুত গতিতে চলছে এই ভ্যাকসিন প্রয়োগের কাজ। প্রবাসী বাংলাদেশিরাও ভ্যাকসিন গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। সামনে আমাদের যে টিকা, বিভিন্ন কোম্পানির, নতুন কোম্পানিগুলোর টিকা আসতেছে, আমরা সবাই টিকা নিব। বাংলাদেশি সহ এবং বিদেশি যারা আছে সবাই যেন ওই টিকা জানে, যখন আমাদেরকে ডাক দেয় তখন সবাই যেন টিকা জানে, আমরা অংশগ্রহণ করি। সবাই চেষ্টা করবেন ভ্যাকসিন নেওয়ার জন্য, সুস্থ থাকার জন্য, আর পাশাপাশি স্বাস্থ্য সচেতন নিজেরা থাকবেন এবং অন্যকে উৎসাহিত করবেন। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রতি সাধারণ নাগরিকদের আস্থা কমে যাওয়ায় তারা ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের জন্য আবেদন করছেন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। ইরানে 5 বছর কারাভোগ শেষে ব্রিটিশ ইরানি নারী নাজানিন জাঘারি রেডক্লিফকে পুনরায় আরও 1 বছর কারাদণ্ডাদেশ দেয় এর তীব্র সমালোচনা করে তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন ব্রিটিশ আইন প্রণেতারা। মঙ্গলবার পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বে এ দাবি জানান ব্রিটিশ সরকারের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ কর্মকর্তা জেমস ক্লিভারলি এবং নাজানিন যেই এলাকার বাসিন্দা সেই হ্যামস্টেড অ্যান্ড কিলবার্নের আইন প্রণেতা ও লেবার নেত্রী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। এ সময় তারা বলেন, 5 বছর কারাভোগের পর নাজানিনকে আরও 1 বছরের কারাদণ্ডাদেশ দেয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নাজানিনকে মুক্ত করতে না পারাটা বর্তমান কনজারভেটিভ সরকারের পুরোপুরি ব্যর্থতা বলেও অভিযোগ করেন টিউলিপ। এতদিনেও নাজানিনকে মুক্ত করতে না পারাটা স্পষ্টতই ব্রিটিশ প্রধানমন্ত্রীর চরম ব্যর্থতা। 2017 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীনও এক্ষেত্রে তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। নাজানিনের এলাকার একজন আইন প্রণেতা হিসেবে তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি আমি। তার শুনানিতেও ব্রিটেন সরকারের পক্ষ থেকে কোনো কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়নি, যাতে করে তিনি সঠিক ও নিরপেক্ষ বিচার পান। টোকিও অলিম্পিক্সের মাত্র 2.5 মাস বাকি। তবে অংশগ্রহণকারী দেশগুলোকে এখনও কোনো গাইডলাইন দেয়নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তাই করোনা মহামারীতে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে অংশগ্রহণের ব্যাপারে অনিশ্চয়তার কথা জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন BOA। দেশে বা বিদেশের মাটিতে কোনো টুর্নামেন্ট না থাকায় ফেডারেশনগুলোকে নিয়ে পরিষ্কার কোনো পরিকল্পনাও করতে পারছে না সংস্থাটি। ক্ষুদ্র অণুজীবের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। মহামারীর আগুনে খিঢালছে নতুন নতুন ভ্যারিয়েন্ট, আর সে লেলিহান শিখার সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। দফায় দফায় বাড়ছে 56,000 বর্গমাইলের লকডাউনের সময়সীমা।
জীবন যেখানে বিপর্যয়ের সম্মুখীন সেখানে খেলাধুলা বিলাসিতার চেয়েও বেশি কিছু। বঙ্গবন্ধু পাড়ার ফেডারেশনগুলোর তালার উপর জমে থাকা ধুলোও সাক্ষী দিচ্ছে তারই। গেল বছর লকডাউনের সময় সামনে লক্ষ্য ছিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস, তবে এবার দেশ বা দেশের বাইরে নেই কোনো ব্যস্ততা, তাই পরিকল্পনার খাতাটায় পড়ছে না কলমের কোনো আঁচড়। ইমিডিয়েট সামনে কোনো ভিশন নাই, কোনো গেমস আমাদের দেশেও নাই, দেশের বাইরেও নাই। আপনি জানেন যে আমাদের বিশেষ করে নেইবারিং কান্ট্রিগুলিতে কিন্তু সকলেই কঠিন অবস্থা এখন করোনা নিয়ে। আমাদের জাস্ট ঘরে বসে থাকা এবং অবজার্ভ করা ছাড়া কোনো কিছু করার নাই। বাকি ফেডারেশনগুলোর চেয়ে একেবারেই আলাদা আর্চারি ফেডারেশন, কারণটাও যথার্থ। একমাত্র বাংলাদেশি হিসেবে টোকিও অলিম্পিক্সে সরাসরি নিশানাবাজি করবেন রোমান সানা। জুলাইয়ের 23 তারিখ পর্দা ওঠার কথা দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। তবে এখনও সহকারী দেশগুলোকে পরিষ্কার কোনো গাইডলাইন না দেয়ায় আয়োজন ও অংশগ্রহণ নিয়ে শঙ্কার কথা জানালেন কোহিনুর। অলিম্পিক হবে কি হবে না, হলেও কিভাবে হবে না হবে, এইটা নিয়েও কিন্তু আইওসি এবং জাপান অলিম্পিক কমিটি এরাও কিন্তু এই পর্যন্ত কোনো ন্যাশনাল অলিম্পিক কমিটিকে তারা এখন পর্যন্ত কোনো গাইডলাইন্স ক্লিয়ার করতে পারে নাই যে তাদের কতজন মানে প্রতিনিধি আসবে, টেকনিক্যাল ডেলিগেটসটা আসবে কি আসবে না। আপাতত মাঠে খেলা নেই, তবে গেলবারের লকডাউনের অভিজ্ঞতা থেকে এবারও সোচ্চার অ্যাথলিটরা। ফেডারেশনের নির্দেশনা মেনে বাড়িতেই ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। এই করোনার কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়তেছি। সবাইকে অনুরোধ করবো যে করোনাকালীন সময় কিন্তু আমাদের যে করণীয়গুলো আছে স্বাস্থ্যবিধি মেনে আমাদের অন্তত ফিটনেসটা ধরে রাখার জন্য সবাইকে অনুরোধ করবো। লকডাউন কোনো কিছুই খোলা না, সব কিছুই বন্ধ, তারপরেও নিজের ফিটনেসের জন্য বাসাতেই এক্সারসাইজগুলো করছি। ফেডারেশন থেকে আমাদেরকে জানানো হয়েছে ঈদের পরে ক্যাম্প শুরু হবে। সবশেষ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করেন বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শারীরিক জটিলতা দেখা দেয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলো করোনা আক্রান্ত বেগম জিয়াকে। অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। হেফাজতের 1 ডজনেরও বেশি নেতা পরিকল্পিতভাবে ওয়াজ মাহফিলে ছড়ান উগ্রবাদ, সহিংসতায় উৎসাহ দেওয়ার অভিযোগ। জঙ্গিবাদ সমর্থন করে না ইসলাম, বলছেন চিন্তাবিদরা। দেশের রেকর্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন, থাকতে পারে মের প্রথম সপ্তাহ পর্যন্ত। বিভিন্ন স্থানে ডায়রিয়ার প্রকোপ। ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের নতুন রেকর্ড, মৃত্যুপুরী দিল্লি, মহারাষ্ট্র। অক্সিজেন সংকট চরমে, যুক্তরাষ্ট্রে টিকা পেয়েছে 20 কোটি মানুষ। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়।